নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। গ্যাসের মধ্যে প্রেসার কুকারের ঢাকনা এভাবে দেবেন কিসের জন্য? ওয়াশ বেসিনের মধ্যে নারকেল তেল দেবেন কিসের জন্য? কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন? নেল পলিশের খালি বোতল ফেলে না দিয়ে কিভাবে কাজে ব্যবহার করবেন? এই ধরনের সাইড ক্লিপ আপনারা কিভাবে কাজে ব্যবহার করবেন, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি একটা গ্লাস, আপনারা যে কোনো গ্লাস নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের দুধ। দুধ আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে দিয়ে থাকি, অনেক সময় আমরা বড়রাও কিন্তু খেয়ে থাকি। দুধের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম। তবে অনেকেরই দেখবেন দুধ খাওয়ার পর গ্যাসের সমস্যা হয়ে যায়, যার কারণে তারা দুধ কিন্তু খেতে পারে না। তবে আপনারা যখনই দুধ খাবেন চেষ্টা করবেন দুধটা কিন্তু কুসুম গরম খাবার, কেন কি দুধ কুসুম গরম খাওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। তো এখানে নিয়েছি আমি একটা এলাচ। এলাচটাকে গুঁড়ো করে নেব, তবে একদম সামান্য পরিমাণে নিয়েছি। এলাচটাকে গুঁড়ো করার পর দিয়ে দিয়েছি দুধের মধ্যে, তারপর ভালো করে মিশিয়ে নেব। আপনারা যখনই দুধ খাবেন যদি এইভাবে করে সামান্য পরিমাণের এলাচ গুঁড়ো মিশিয়ে তারপর খান, তাহলে দেখবেন গ্যাসের সমস্যা হবে না। তবে চাইলে আপনারা যে পাত্রের মধ্যে দুধ জাল করেন সেই পাত্রের মধ্যেও কিন্তু মিশিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই আছি যারা এই ধরনের সাইড ক্লিপ ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন ক্লিপগুলো এইভাবে করে কিন্তু ঢিলে হয়ে যায়, তাছাড়া অনেক সময় জংও পড়ে যায় এই ক্লিপগুলোর মধ্যে। তো আমরা এই ক্লিপগুলো কি করি, প্রত্যেকেই তখন কিন্তু বাতিল করে দিই আর ব্যবহার করি না। তবে এই ধরনের ক্লিপগুলো আপনারা কিন্তু আবারও ব্যবহার করতে পারেন। আমরা যখন জামা কাপড় ধুই দেখবেন অনেক সময় একটু বেশি পরিমাণের যদি জামা কাপড় ধুয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো থাকে সেগুলো অনেক সময় শর্ট পড়ে যায়। তাছাড়াও যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তাদের দেখবেন জামা কাপড় একটু বেশি হয়ে যায়। তাছাড়াও যেহেতু এখন শীতের সময় আমাদের প্রত্যেকেরই কিন্তু একটু জামা কাপড় বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্লিপের ব্যবহার করতে পারেন। আমরা জামা কাপড় মেলার ক্লিপ যেভাবে দিয়ে দিই সেইভাবে করে আটকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে যদি আমরা আটকে দিই হাওয়া দিলেও কিন্তু পড়বে না, এতটাই টাইট হয়ে আটকে থাকে। আমরা এই ধরনের ক্লিপগুলো বাতিল না করে এইভাবে করেও কিন্তু ব্যবহার করে নিতে পারি। আপনারা যদি ভেবে থাকেন যে এইভাবে আমরা এই ক্লিপগুলোর ব্যবহার করলে হাওয়া দিলে পড়ে যাবে জামা কাপড়, তা কিন্তু নয়। আমি দেখতেই পাচ্ছেন এইভাবে হাত দিয়ে টেনেও দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর আটকে রয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই বাসন মাজার জন্য এই ধরনের স্টিল উলের স্ক্রাবারের ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর যে একটা ধারালো ভাব থাকে সেটা চলে যায়। তাছাড়াও খাবারের টুকরো আটকে থেকে যায়, যার কারণে বাজে দুর্গন্ধ ছাড়ে, এমনকি নানা ব্যাকটেরিয়া বাসা বাঁধে এই স্ক্রাবারের মধ্যে। তবে কিছুদিন ব্যবহার করার পর আপনারা কিন্তু এই স্ক্রাবারটাকে একবার ভালোভাবে ক্লিন করে নেবেন। কিভাবে? গ্যাসটা অন করে নেবেন, তারপর এই স্টিল উলের স্ক্রাবারটাকে এইভাবে করে দিয়ে দেবেন। এইভাবে করে আপনারা একটা সাঁড়াশি বা চিমটের সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে এটাকে একটু পুড়িয়ে নেবেন। এতে কি হবে, যে খাবারের টুকরোগুলো থাকে সেগুলো দেখবেন ভালো মতো পুড়ে যাবে। আর এই খাবারের টুকরো থাকার কারণে বাজে দুর্গন্ধ ছাড়বে না। তাছাড়াও যে জীবাণু বাসা বাঁধে সেটাও কিন্তু আর বাসা বাঁধবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। আর এইভাবে করে যখনই আপনারা নাড়াবেন দেখবেন যে খাবারের টুকরোগুলো আটকে থাকবে সেগুলো কিন্তু পড়ে যাবে। তাছাড়াও যে ধারালো ভাবটা চলে যায় সেটাও কিন্তু চলে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা নেল পলিশের খালি বোতল। আমরা প্রত্যেকটা মহিলারাই কম বেশি নেল পলিশ পরে থাকি, তবে নেল পলিশ যখন শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই বোতলগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই নেল পলিশের বোতলগুলো কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ধূপের কাঠি। আমরা অনেক সময় ঠাকুরের কাছে ছাড়াও কিন্তু রুমের মধ্যেও ধূপকাঠি জ্বালিয়ে থাকি। অনেক সময় আমাদের হাতের কাছে কোনো স্ট্যান্ড থাকে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এই নেল পলিশের বোতলটাকে স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। আর এইভাবে করে আপনারা কিন্তু যেখানে খুশি নিয়েও যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি, রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়। তবে অনেক সময় দেখবেন প্রেসার কুকারের মধ্যে যে ঢাকনার মধ্যে সেফটি বলটা থাকে সেখানে রাবারটা অনেক সময় কেটে যায়, যার কারণে কি হয় সেখান থেকে কিন্তু হাওয়া লিক করে, আমাদের রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় না। আর রান্না করতে গিয়ে যদি এরকম সমস্যা হয় আমরা কিন্তু বাজারে নিয়ে গিয়ে এটা ঠিকও করে আনতে পারি না, তখন অনেকটাই সমস্যা হয়।
তো কিভাবে আপনারা সহজে এই সমস্যার সমাধান করে নিতে পারবেন বাড়িতে। বাড়িতে কিন্তু আটা রয়েছে, আমি কিছুটা পরিমাণের আটা মেখে নিয়েছি। সেফটি বলের যে জায়গার মধ্যে রাবারটা থাকে সেখানে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে এই আটাটাকে লাগিয়ে নেব। এইভাবে যদি আটকে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে দেখবেন, এটা কিন্তু সহজে খুলবে না। তবে যাতে এটা বেশ কিছুক্ষণ ফিক্স থাকে তার জন্য গ্যাসটাকে অন করে নিয়েছি। এবার কিছু সেকেন্ড এইভাবে করে আমি হালকা করে একটু গরম করে নেব। এবার যদি আপনারা এই প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেন, তারপর যদি কোনো কিছু রান্না করেন, দেখবেন সহজেই কিন্তু রান্নাটা করে নেওয়াও হয়ে যাবে, এমনকি সিটিও পড়বে। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি বেশ কিছুটা কমলা লেবুর খোসা। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এখন কম বেশি কমলা লেবু নিয়ে আসি, তবে খোসাগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো আমি এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে করে খোসাগুলো ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও টুকরো করে নিতে পারেন। সব কমলা লেবুর খোসাগুলোই কিন্তু আমি এইভাবে টুকরো করে নিয়েছি। এবার এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, গ্যাসের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1.5 গ্লাস পরিমাণের জল। আমি এখানে যেহেতু দুটো মিডিয়াম সাইজের কমলা লেবুর খোসা ব্যবহার করছি, যার মাপ করে কিন্তু আমি এখানে 1.5 গ্লাস জলের ব্যবহার করেছি। যে কমলা লেবুর খোসাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর খোসার যে একটা গন্ধ থাকে সেটাই জলের মধ্যে চলে আসে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটেও গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে রেখে দেব, যাতে করে এটা একটু ভালো মতো ঠান্ডা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব, আর খোসাগুলো কিন্তু ফেলবো না। এই খোসাগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দেব, যেটা আমাদের সার হিসাবে কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, দুটো ভাগে ভাগ করে নেব। তার জন্য এখানে আরও একটা কন্টেনার নিয়েছি, বেশ কিছুটা আমি কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলো আমি আলাদা আলাদাভাবে কিন্তু ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব পুরোটাই শেয়ার করব। যে পাত্রের মধ্যে রয়েছে সেটাকে সাইডে সরিয়ে রাখছি, আর কন্টেনারের মধ্যে যেটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিশওয়াশ জেল। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটা আমি একটা বোতলের মধ্যে ভরে নেব। এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা আপনারা কিভাবে বা কী কাজে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব। তার আগে আপনারা যখনই ব্যবহার করবেন এইভাবে করে হাতের সাহায্যে একটু কিন্তু ঝাঁকিয়ে নেবেন। তো এখন এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। যে পাত্রের মধ্যে আমি রেখেছিলাম সেটাকেও নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণের বেকিং সোডা। তারপর দুটোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নিয়েছি একটা স্প্রে বোতল, স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ আমি ভরে নিচ্ছি, আর বাকিটা কিন্তু আমি অন্যভাবে ব্যবহার করব। এই স্প্রে বোতলের মধ্যে যেটা ভরেছি কী কাজে ব্যবহার করবেন সেটা শেয়ার করব। তার আগে যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের শ্যাম্পু। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেগুলো আমি তৈরি করলাম আপনারা কোথায় কীভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো এই যে বোতলের ঢাকনাটা রয়েছে, আমি প্রথমে একটা সেফটি পিনের সাহায্যে বেশ কিছুটা এইভাবে করে ফুটো করে নিচ্ছি, যাতে এটা স্প্রের মতো কাজ করে। বা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি, তবে এগুলো ব্যবহার করার পর দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায়, যেটা আমরা ভিম বার সাবান, শ্যাম্পু বা লিকুইডের ব্যবহার করি পরিষ্কার করার জন্য। তো যে মিশ্রণটা আমি বানিয়ে বোতলের মধ্যে রেখেছিলাম সেটা কিছুটা এইভাবে ছড়িয়ে দিয়েছি। এবার একটা স্ক্রাবারের সাহায্যে আমরা যদি এইভাবে করে ঘষে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু এখানে আর কোনো রকমের ভিম বার সাবান বা কোনো রকমের জেলের বা কোনো সলিউশনের কিন্তু ব্যবহার করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু পুরো বেসিনটাকেই আমি ঘষে নিয়েছি, আর তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়েও দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু কোনো রকমের ভিম বার সাবান, জেল বা লিকুইডের ব্যবহার ছাড়া এইভাবে করে কিন্তু আমাদের ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কটাকে পরিষ্কার করতে পারি। এবার আমরা বাসন মাজার জন্য কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো ডিশওয়াশ বার বা ভিম বার সাবানের ব্যবহার করি। তো যে মিশ্রণটা বোতলের মধ্যে রেখেছিলাম সেটা কিন্তু আমরা বাসন মাজার কাজেও ব্যবহার করে নিতে পারি।
তবে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে করে আমরা সলিউশন বানিয়ে বাসন মাজলে ঠিকভাবে মাজা যাবে না, তা কিন্তু নয়। এইভাবে যদি বাসন মাজি বাসনগুলোও ভালো মতো পরিষ্কার হবে। তাছাড়াও কমলা লেবুর খোসার মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধের কারণে বাসনের মধ্যে কিন্তু কোনো রকমের আষ্টে গন্ধ থাকবে না। তো সব বাসনগুলোই কিন্তু আমি মেজে পরিষ্কার করে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়েও দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। বাকি যে স্প্রেটার মধ্যে রেখেছি সলিউশনটা, সেটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে অনেক সময় দেখবেন টিকটিকি, তেলাপোকা বা ছোটোখাটো পোকামাকড় আরশোলা ঘোরাঘুরি করতে থাকে। তো আপনারা যদি এইভাবে করে সলিউশনটা স্প্রে করে রেখে দেন, এর যে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই এখানে কোনো তেলাপোকা বা ছোটোখাটো পোকামাকড় বা টিকটিকি বসবে না। তবে ডাইরেক্ট এইভাবে স্প্রে করে রাখতে না চাইলে 5 মিনিট পর আপনারা একটা কাপড়ের সাহায্যে এইভাবে করে যদি মুছে দেন, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে। সময় আমরা গ্যাস ওভেনের মধ্যে দেখবেন মাছ, মাংস, ডিম ইত্যাদি রান্না করি, সেক্ষেত্রে গ্যাস ওভেনটা ভালোভাবে পরিষ্কার করার পরেও অনেক সময় আষ্টে গন্ধ কিন্তু ছাড়তে থাকে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সলিউশনটা দিয়ে কিছুটা এইভাবে যদি স্প্রে করে রেখে দেন, সেক্ষেত্রে সেই গন্ধটাও চলে যাবে। তাছাড়াও এখানেও কিন্তু কোনোভাবেই পোকামাকড় বসবে না। তবে আপনারা যদি এইভাবে করে স্প্রে করে রাখতে না চান, সেক্ষেত্রে আপনারা স্প্রে করার 5 মিনিট পর কি করবেন, একটা কাপড়ের সাহায্যে মুছে দেবেন। তাহলেও দেখবেন যে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থেকে যাবে। আমরা প্রত্যেকেই কম বেশি বাড়িতে দেখবেন গাছপালা লাগিয়ে থাকি, তবে অনেক সময় দেখা যায় গাছের মধ্যে পোকা ধরে যায়, ফাঙ্গাস ধরে যায়, যার কারণে গাছপালা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই সলিউশনটা কিন্তু এই গাছের মধ্যে যদি মাঝে মধ্যে স্প্রে করে রেখে দেন, তাহলে দেখবেন গাছের মধ্যে কোনো পোকা ধরবে না, তাছাড়াও ফাঙ্গাস ধরবে না। গাছে যদি ফুল ফল দেওয়া বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন গাছ কিন্তু আবারও ফুল ফল দিতে শুরু করবে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাকি যে সলিউশনটা রয়েছে, যার মধ্যে শ্যাম্পু দিয়ে রেখেছিলাম, সেটা আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন। তবে এটা কিন্তু আমি দুটোভাবে ব্যবহার করব। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ঘর পরিষ্কার করার জন্য দেখবেন কি করি, ফিনাইল, লাইজয়েল ব্যবহার করে থাকি। তাছাড়াও অনেকেই কিন্তু আমরা যে ক্লিনার পাওয়া যায়, ফ্লোর ক্লিনার, সেটারও ব্যবহার করি। তো কোনো রকমের টাকা খরচ না করে আমরা যদি এইভাবে একটা সলিউশন বানিয়ে নিই, তারপর যে জল দিয়ে আমরা ঘর মুছে পরিষ্কার করি, সেই জলের মধ্যে যদি একদম সামান্য পরিমাণের দিয়ে দিই, আর তারপর সেই জল দিয়ে যদি আমরা ঘর পরিষ্কার করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি জীবাণুমুক্ত, তাছাড়া সুগন্ধযুক্ত হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। আপনারা চাইলে একটু বেশি পরিমাণেরও কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন। তাছাড়াও এই সলিউশনটা আমরা কিন্তু আরও একটাভাবে ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকেই কিন্তু টয়লেটের ব্যবহার করে থাকি। টয়লেটটা অনেক সময় দেখবেন আমাদের পরিষ্কার করা হয় না, বিশেষ করে এখন যেহেতু শীতের সময় আমাদের টয়লেট পরিষ্কার করতে অনেকটাই কষ্টকর হয়ে যায়। তবে আপনারা কি করবেন, এইভাবে সলিউশনটা বানিয়ে রেখে দেবেন। তারপর কি করবেন, আপনারা যখনই টয়লেটে যাবেন, যাওয়ার আগে বিশেষ করে যদি রাত্রেবেলায় এই সলিউশনটা এইভাবে করে বেশ কিছুটা টয়লেটের কোমোডের মধ্যে আর এইভাবে করে সাইডে কিছুটা ছড়িয়ে রেখে দেন, এতে কি হবে দেখবেন টয়লেটের মধ্যে যে বাজে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তাছাড়াও টয়লেটটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি জীবাণুমুক্ত হয়ে যাবে। কিছুক্ষণ রাখার পর আমি এইভাবে করে টয়লেটের সাইডে জল দিয়ে দিচ্ছি, আর যে কোমোডের মধ্যে দিয়ে রেখেছি সলিউশনটা, সেটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ রাখবো, তারপর এটাকে ফ্লাক্স করে দেব। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা প্রত্যেকেই কম বেশি ওয়াশ বেসিনের ব্যবহার করে থাকি, তবে ওয়াশ বেসিন ব্যবহার করার পর ওয়াশ বেসিনটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তার সাথে যে কলটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করি। তবে এই ধরনের কলগুলো দেখবেন কিছুদিন ব্যবহার করার পর নতুনের যে গ্লেজ থাকে সেটা চলে যায়, তাছাড়াও জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণে সাদা ধরনের টুথপেস্ট, তারপর একটা ব্রাশ বা স্ক্রাবারের সাহায্যে এভাবে হালকাভাবে পুরো কলটার মধ্যে কিন্তু ঘষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কোলগেটটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু পুরো কলটার মধ্যে আমি ঘষে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নেব। আমরা যদি সাদা ধরনের যে কোনো টুথপেস্ট দিয়ে এইভাবে করে স্টিলের কলগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিই, তাহলে দেখবেন নতুনের যে একটা গ্লেজ থাকে সেটা কিন্তু চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর কতটা চকচকে হয়েছে। তবে এর মধ্যে যাতে আয়রনের দাগ না পড়ে, সেক্ষেত্রে আপনারা একটা শুকনো কাপড় দিয়ে প্রথমে কলটাকে পরিষ্কার করার পর
মুছে নেবেন। এখানে আমি নিয়েছি নারকেল তেল, সামান্য পরিমাণে নারকেল তেল এই কলটার মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব। তবে আপনারা যদি চান নারকেল তেলের পরিবর্তে সামান্য পরিমাণের ভ্যাসলিনও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে ঘষে নেওয়ার পর আমি কলটা চালিয়ে এই কলের মধ্যে একটু জল দিয়েও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই কলের ওপরে একটুও জল কিন্তু থাকছে না, সব জলটাই কিন্তু ঝরে পড়ছে। আশা করছি এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।